আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ ২১ রাতে। জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ৪৬ বছরে বিএনপি রাজনীতিতে কতটা গুণগত পরিবর্তন আনতে পেরেছে, আগামীর ভবিষ্যৎটা তার কতখানি সুগম, আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ উপস্থিত হয়েছেন ২১ স্টুডিওতে অর্থনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুব উল্লাহ, রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। আমি অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, আমি আপনার কাছে আসবো, তার আগে একটু ডক্টর আসাদুজ্জামান রিপন, যদি সরাসরি প্রশ্ন করা হয় যে ৪৬ বছরে বিএনপি আসলে রাজনীতিতে কতটা গুণগত পরিবর্তন আনতে পেরেছে, এই প্রশ্নের জবাবে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আমাদের পার্টিটা যে প্রতিষ্ঠিত হলো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামে যে দলটি প্রতিষ্ঠিত হলো, দলটা প্রতিষ্ঠিত হওয়ার প্রধান অঙ্গীকারই তো ছিল একটা পরিবর্তন। কি পরিবর্তন? এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠার আগে তো দেশে একটি দল ছিল। তো এই একদলীয় আপনার রাজতান্ত্রিক বা আপনার যে কর্তৃত্ববাদী যে শাসন ব্যবস্থা যদি বলেন, এইটার বিলোপ সাধনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের যে একটা আকাঙ্ক্ষা হলো, সে আকাঙ্ক্ষার বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা, একটা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বপ্ন, এই অঙ্গীকারগুলো দিয়েই তো আমাদের দলের প্রতিষ্ঠা। এবং আপনি যদি খেয়াল করে দেখেন যে এই আমাদের রাজনীতিটা, অর্থাৎ আমাদের পার্টির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তিনি যে রাজনৈতিক দর্শনটি দিয়েছিলেন, তার এই রাজনৈতিক দর্শনটা মানুষ গ্রহণ করেছিল বলেই তো আজকে ৪৬ বছরের নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে কিন্তু আমাদের দলটাকে ডিমিনিশ করা যায়নি। মানে আমাদের যারা সমালোচক তারা অনেকেই বলতেন যে আপনার শাসন ক্ষমতার পক্ষ পুষ্টের থেকে রাজনৈতিক দল হিসেবে বিএনপি গড়ে উঠেছিল। বিষয়টা যদি একেবারে তাই হতো, তাহলে এই দলটি তো ঠিক আপনার জাতীয় পার্টি বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো হারিয়ে যেত। এই দলটার যে প্রয়োজনীয়তা, এই দলটার যে রাজনীতি, সেই রাজনীতিতে তো মানুষ গ্রহণ করেছে, এবং গ্রহণ করেছে বলেই কিন্তু ক্রমান্বয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের প্রধান রাজনৈতিক শক্তিতে, জনগণের কাছে প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। এবং এর মধ্যে আপনি রাজনীতি তো আসলে কোনো স্ট্যাটিক বিষয় না, প্রতিটি সময় প্রেক্ষিত অনুযায়ী তার অবস্থান বদলাবে মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্য। আপনি দেখবেন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যখন দলের দায়িত্বভার গ্রহণ করলেন এবং অ্যাজ ওয়েল তিনি তখন রাষ্ট্রীয় দায়িত্ব ছিলেন, সেই সময়তে তিনি ১৯ দফা কর্মসূচির কথা বলেছেন। তো ১৯ দফা কর্মসূচি মূলত এটা আপনি যদি সরকারের থেকেই কিন্তু ১৯ দফা কর্মসূচি মোটামুটি বাস্তবায়ন করা যায়, আর বিরোধী দল থাকলে তখন হবে এটা লক্ষ্য। এরপরে কিন্তু আমাদের পার্টির নেত্রী বেগম খালেদা জিয়া তিনিও কিন্তু আবার ১০ দফার একটা সংস্কার কর্মসূচির কথা তিনি বলেছেন। এর পরবর্তীতে আমাদের পার্টির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি কিন্তু আবার ৩১ দফা কর্মসূচির কথাও বলেছেন, অর্থাৎ আপনার সংস্কারের কথা বলেছেন। সেই এই যে পরিবর্তন আপনি বলছেন যে কি গুণগত পরিবর্তনটা এরশাদের আপনার ক্ষমতার পট পরিবর্তন পর্যন্ত বা তার আগ পর্যন্ত দেশটা ছিল আপনার একটা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা। এরপরে আমরা আসলাম ৯১-তে যখন আপনার তখন একটা ছাত্র জনতার একটা অভ্যুত্থান সূচিত হলো। সেই অভ্যুত্থানের পরবর্তীতে যে সরকার, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন দেশের দায়িত্বভার গ্রহণ করলো, তখন এই রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার জায়গায়, যেটাকে আমরা অনেকেই বলতে পছন্দ করি বা অনেকেই বলতেন যে আপনার সংসদীয়, ইনফ্যাক্ট ইট ওয়াজ নট এ সংসদীয় আপনার ব্যবস্থা, এটা বলা যেতে পারে মোর অর লেস আপনার রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার স্থলে অনেকটা প্রধানমন্ত্রী শাসিত ব্যবস্থা। কারণ আপনার সংসদ সকল কর্মকাণ্ডের উৎস তখন হয়ে ওঠেনি, তাই না? এই বিষয়গুলো উপলব্ধি করার পর থেকে কিন্তু এরপরে কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াই কিন্তু প্রস্তাব দিয়েছেন যে রাষ্ট্রপতি এবং প্রধান শাসন ক্ষমতার ক্ষেত্রে এই দুটি পদের বা ক্ষমতার বিন্যাস অথবা ক্ষমতার চর্চার মধ্য দিয়ে বা দায়িত্ব পালনের ক্ষেত্রে এক ধরনের ভারসাম্য আসবে। করছে এটা একটা বড় গুণগত পরিবর্তন। আমরা আমাদের দলের তরফ থেকে বলা হয়েছে যে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট আমরা পার্লামেন্ট করব। এটা একটা আপনার গুণগত পরিবর্তনের কথা নিঃসন্দেহে। আমরা বলেছি যে আপনার বিভিন্ন কমিটিগুলোর কাছে আপনার অ্যাকাউন্টেবিলিটি, যেমন আপনি দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে একজন অ্যাম্বাসাডার যখন নিয়োগ হয় বা বিভিন্ন ইম্পর্টেন্ট পোস্টিংগুলো যখন আপনার নিয়োগ হয়, সে কিন্তু রেসপেক্টিভ যে কংগ্রেশনাল কমিটিগুলো থাকে, সেই কংগ্রেশনাল কমিটিতে একটা হিয়ারিং হয়, শুনানি হয়।
তাই না? এখন আপনি দেখেন বাংলাদেশে দীর্ঘদিন যাবত আমি যাকে ইচ্ছা তাকে বিচারপতি বানাতে পারি, স্টিল এক্সিস্টিং সিস্টেমে তাই। আমি একেবারেই মানে পুরো মানে হাইকোর্ট ডিভিশন এখন যে 7জন বা 5জন বিচারপতি আপনার অবসরে গেলেন বা পদত্যাগ করলেন, তারা কিন্তু সবাই কিন্তু এখন বর্তমানে হাইকোর্টে যারা বর্তমান আপনার অ্যাপিলেট ডিভিশনে এবং মানে প্রধান বিচারপতি হিসেবে যিনি আছেন, তাদের কিন্তু জুনিয়রই ছিলেন এরা। শেখ হাসিনা ইচ্ছা হয়েছিল যে শেখ হাসিনা মানে জুনিয়রদেরকে উনি অ্যাপিলেট ডিভিশন নিয়ে গেছেন। তো এই ব্যবস্থা রাজনৈতিক সরকারকে দায়ী করব নাকি এককভাবে আওয়ামী লীগ? না, আমি বলছি যে এই ব্যবস্থাটার পরিবর্তন, আপনি বলেছেন যে গুণগত পরিবর্তনটা কি জায়গায় দাঁড়ালো, সেক্ষেত্রে তো আমাদের পার্টি কিন্তু এই ক্ষেত্রে জনগণের কাছে একটা মানে অঙ্গীকার করেছেন। না, আমরা তো গত 16 বছর আমরা ক্ষমতায় ছিলাম না, দেশের রাজনৈতিক বাস্তবতার জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে কিন্তু আমরা এই জায়গাগুলোতে আমরা মানে আমাদের অবস্থানটা খুব স্পষ্ট করেছি এরকম নানা ক্ষেত্রে। সুতরাং 46 বছরের যে আপনার মধ্যে এই যে সময়টা আমরা মানে পেরিয়ে আসলাম এবং যে মানে আমরা তিক্ত অভিজ্ঞতা বলেন বা নানা অভিজ্ঞতা বলেন, যেটাই বলেন না কেন, যে অভিজ্ঞতাগুলো আমরা লাভ করলাম, সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা মনে করি যে আমাদের জনগণের যে অ্যাসপিরেশনটা ডেভেলপ করলো, ইভেন যেটা আপনার গত কয়েকদিন আগেই মানে চূড়ান্ত পর্যায়ে যে 5ই আগস্টে যে আপনার স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের যে পতনটা ঘটলো, এটা তো একটা বিরল ঘটনা। কারণ বাংলাদেশের কোনো শাসককে কিন্তু পালিয়ে যেতে হয়নি এবং এর মধ্য দিয়ে যে একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এই জন আকাঙ্ক্ষাকে যদি আপনার ট্রান্সলেট করতে হয়, যদি এটাকে যদি বাস্তবায়ন করতে হয়, রাজনৈতিক দলগুলো ঠিক ট্র্যাডিশনালি আগামী দিনে কিন্তু আপনার সেইভাবে নির্বাচন মানে একটা কথিত নির্বাচন, সংখ্যাগরিষ্ঠতা লাভের মধ্য দিয়ে একটা নির্বাচন, এবং তারপরে আপনার 5 বছর আমি সিন্স আই গট দাই কি বলে আপনার ম্যান্ডেট, আমি যেমনি ইচ্ছে 5 বছর চালাবো। নো, আমরা কিন্তু এখানে রিকল করার সিস্টেম, অর্থাৎ জনগণের যে ক্ষমতায়ন, এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপল, আমরা তো এটা বলি। এবং রাষ্ট্রের যেটা গণতান্ত্রিক চরিত্র, এই দেশটার তো এই রাষ্ট্রের তো গণতান্ত্রিক চরিত্র ছিল না। সুতরাং রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্রটা কিভাবে আপনার আনা যায় এবং এই সময় রাষ্ট্রীয় সকল কাঠামোর মধ্য দিয়ে, শাসন ক্ষমতার কাঠামো বলেন, স্থানীয় সরকারের মধ্য দিয়ে নানাভাবে জনগণের বলার বিষয়টা, জনগণের জনগণ তাদের মতামত প্রকাশ করতে পারে, সেই বিধি ব্যবস্থাগুলো রাখার ব্যাপারে আমরা খুব সক্রিয়ভাবে চিন্তা ভাবনা আমি একটু অধ্যাপক মাহবুবুল্লাহ আপনার কাছে জানতে চাই, যেটি ডক্টর আসাদুজ্জামান রিপন বলছিলেন 19 দফা কর্মসূচি, 19 দফা কর্মসূচির কথা বলছিলেন সাবেক রাষ্ট্রপতি বা বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। তিনি 19 দফা কর্মসূচির মাধ্যমে নিঃসন্দেহে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে পেরেছিলেন এবং পরবর্তীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেটি 10 দফা সংস্কারমূলক কর্মসূচির কথা যেটি আসাদুজ্জামান রিপন নিজে উল্লেখ করলেন, পরবর্তীতে আবার তারেক রহমান আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আবার 31 দফা কর্মসূচির কথা বলেন। 31 দফা, হ্যাঁ, রাইট। এই কর্মসূচিগুলো এবং যে কোনো রাজনৈতিক দলের তো অন্যতম এজেন্ডা থাকে দেশকে স্বাবলম্বী করার জন্য, তাদের একটা অর্থনৈতিক ভীষণ থাকে, নানান ধরনের কর্মসূচি থাকে। এইগুলোকে সামনে রেখে বিএনপি যতবার দেশ পরিচালনার দায়িত্বে ছিল, তাদের এই কর্মসূচিগুলো কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে? কঠিন প্রশ্ন। তো আগে কিছু বলার আগে জি, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, সমর্থকবৃন্দ, তাদেরকে এই দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানাতে চাই। এই দলটি বিগত দিনে নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আজকের এই জায়গায় এসে পৌঁছেছে এবং বিএনপির বিরুদ্ধে একটা বড় অভিযোগ যেটা আওয়ামী লীগ করত এবং অন্য আরও অনেকে করত, সেটা হচ্ছে এই দলটির জন্ম ক্যান্টনমেন্টে। তো ক্যান্টনমেন্টে দলটির যদি জন্ম হয়, তাহলে এই দলটি কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে ক্যান্টনমেন্ট থেকে আসা লোকদের হাতে। আপনি যদি চিন্তা করেন এরশাদের কথা, এরশাদের সময় বিএনপির উপরে যে নিপীড়ন হয়েছে, জেল জুলুম হয়েছে, সেটা কে করেছে? এরশাদ তো ক্যান্টনমেন্টেরই লোক ছিলেন, নাকি তার বাইরে ছিলেন? তারপরে আপনার ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে 2 বছর, সেই 2 বছরেও বিএনপির উপর, বেগম খালেদা জিয়ার উপর, তারেক রহমানের উপর এবং অন্যান্যদের উপর প্রচুর জুলুম নির্যাতন হয়েছে। আমি শেখ হাসিনার 16 বছরের কথা তো এটা আর বলার
বাহুল্য হবে যে কি পরিমাণ নির্যাতন এবং নিপীড়ন গেছে। সেই দিক থেকে ভাবতে গেলে এখন একেবারে সন্দেহাতীতভাবে এটা প্রমাণিত যে বিএনপি ক্যান্টনমেন্টের দল নয়, এবং সেই দল জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য তাদের সাধ্যমতো যা কিছু করার সেটা করার চেষ্টা করছে। তার মানে এই না যে তাদের কোনো ত্রুটি বিচ্যুতি হয় নাই, তাদের কোনো ভুলভ্রান্তি হয় নাই, এরকম নয়। এখানে ডক্টর আসাদুজ্জামান 19 দফার কথা বলেছেন, 10 দফার কথা বলেছেন, 31 দফার কথা বলেছেন, কিন্তু মাঝখানে একটা বড় জিনিস ছিল, সেটা হচ্ছে বেগম খালেদা জিয়ারই উত্থাপিত 2030 ভিশন 2030, এবং ভিশন 2030কেই বেসিস করে ওই 31 দফার কিছু কিছু দফা এসছে। আমি অত্যন্ত দুঃখিত এই রাজনৈতিক দলটি জনগণের কাছে যাওয়ার একটা বিশাল হাতিয়ার ছিল বেগম খালেদা জিয়া উত্থাপিত এই ভিশন 2030। দুর্ভাগ্যের বিষয়, কেন জানি না, এখানে এই ব্যাপারে আসাদুজ্জামান রিপন ভালো বলতে পারবেন, যে তারা কিন্তু এই কর্মসূচিটাকে খুব একটা জনপ্রিয় করার জন্য যা কিছু করা দরকার সেটা কিন্তু করেন নাই, এবং সেটা যে তাদের মন থেকে মুছে গেছে তার প্রমাণ হলো আজকে আসাদুজ্জামান রিপন এই ভিশন 2030-র কথা কিন্তু বলেন নাই। আমি অত্যন্ত মর্মাহত, কারণ এটা প্রণয়নে আমার একটা ভূমিকা ছিল, ব্যক্তিগত ভূমিকা ছিল, এবং যেই দিন এটা হোটেল ওয়েস্ট ইনে উত্থাপন করা হয়, বেগম খালেদা জিয়া স্বয়ং উত্থাপন করেন, এর আগে কথা হচ্ছিল যে এত বড় একটা ডকুমেন্ট, দলিল, এটা পড়তে গেলে একজন বয়োবৃদ্ধ নেত্রীর পক্ষে খুব কষ্টকর হবে। তো এর একটা সারমর্ম উত্থাপনের কথা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আমি বেগম খালেদা জিয়াকে বুঝাতে পেরেছিলাম যে উনি যদি এই ভিশন দলিলটি নিজে পাঠ করেন, সেটার গুরুত্ব জনগণের কাছে যতটুকু হবে এর সারমর্ম বললে সেই গুরুত্বটা হবে না। এবং সেদিন তিনি কিন্তু দীর্ঘ 1.5 ঘন্টা প্রায় ধরে পুরো দলিলটা পড়েছেন, এবং রেডিও টেলিভিশনে সেটা লাইভ প্রচার হয়েছে, এবং সঙ্গে সঙ্গে সেখানে দেশে বিদেশে বিশেষ করে বিবিসি এই ব্যাপারে সাক্ষাৎকারও নিয়েছিল আমার। তো এখন এইটা এই ভিশন 2030-র মধ্যেই কিন্তু ছিল যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, আপার হাউস লোয়ার হাউস, এবং এটা কেন? এই জন্য অ্যাগেইন ক্ষমতার ভারসাম্য আনার জন্য। এবং আপার হাউসে কারা থাকবেন? সাধারণত যারা চিন্তাশীল মানুষ, দেশের ভালো মন্দ নিয়ে ভাবেন, এবং যারা কিছু ইনপুট রাখতে পারবেন রাজনীতিতে, অর্থনীতিতে, বিভিন্ন সামাজিক পলিসির ব্যাপারে, তারা সেখানে রিপ্রেজেন্টেড হবেন। তখনও লক্ষ্য করেছিলাম যে একটা দলের মধ্যে কিন্তু 2 রকম লোক থাকে। একরকম লোক হচ্ছে যাদেরকে আমি বলি ফরওয়ার্ড লুকিং, আরেক রকম লোক থাকে যারা হচ্ছে ব্যাকওয়ার্ড লুকিং, অথবা স্থিতাবস্থা বজায় রাখার জন্য। এটা যে বিএনপির ক্ষেত্রে সত্য তা না, এবং যারা বিপ্লবের কথা বলে কমিউনিস্ট পার্টি, তাদের ক্ষেত্রেও এটা সত্য। এখন এটা আমার এই বক্তব্য শুনে ভুল বুঝার কোনো অবকাশ নাই। তো যারা পেছনের দিকে চলার পক্ষপাতী ছিলেন তারা বললেন, কোথায় ইউনিটারি রিপাবলিকে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কোথায় আছে? তো তখন দেখা গেল যে পৃথিবীর বেশ কিছু দেশ আছে ইউনিটারি রিপাবলিক হওয়া সত্ত্বেও, এককেন্দ্রিক গণতান্ত্রিক রাষ্ট্র হওয়া সত্ত্বেও সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে। আর ফেডারেল রাষ্ট্রে, সেটা আমরা আমাদের প্রতিবেশী ভারতের কথাই বলতে পারি, সেখানে তো আপার হাউস লোয়ার হাউস এগুলো আছে। আচ্ছা, এই রকম আরও কিছু কর্মসূচি যেটা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতার বিষয়গুলো, এগুলো সবই এই কি বলে ভিশন 2030-তে ছিল, এবং সেটা পরবর্তীকালে তার বড় অংশ এই 31 দফার মধ্যে যুক্ত হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে আপনি এই সমস্ত কর্মসূচি বাংলাদেশের সমাজে কিভাবে বাস্তবায়ন করবেন, এইটাই হলো $1 মিলিয়ন কোশ্চেন। আমার ইচ্ছে থাকলেও অনেক সময় আমরা সেটা বাস্তবায়ন করতে পারি না, কারণ বাস্তবায়ন করতে গেলে দেখা যাবে যে সমাজের মধ্যে বিভিন্ন, তাহলে কর্মসূচিগুলো পেশ করা হয় কেন? পেশ করা হয় চিন্তার ক্ষেত্রে পরিবর্তন আসবে, আনার জন্য
একটা প্রয়াস, এবং এই প্রয়াসটা ধীরে ধীরে কাজ করবে। আপনি বিপ্লবের জন্য করলে একভাবে আপনি কাজ করবেন, আর আপনি পরিবর্তনের জন্য করলে, চেঞ্জের জন্য করলে বা গ্র্যাজুয়াল চেঞ্জের জন্য করলে আপনি আরেকভাবে কাজ করবেন। তো এইখানে যারা সমাজতত্ত্ববিদ তাদের বক্তব্য হচ্ছে, যেটাকে আমরা সুষ্ঠু গণতন্ত্র বলি, জবাবদিহিতা বলি, তারপরে আরও মানে স্বাধীনভাবে মত প্রকাশ বা আইনের শাসন এগুলো বলি, এইটা কখন সম্ভব? এটা তখনই সম্ভব যখন সমাজের মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। শেখ হাসিনার আমলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম একটা অলিগার্কি তৈরি হয়ে গেছে, যে কাহিনীগুলো এখন বেরোচ্ছে। 5-6টা বিজনেস হাউস বা 7-8টা বিজনেস হাউস, তারা এখানকার অর্থনীতি নিয়ন্ত্রণ করত, এবং তারা এই অর্থনীতির থেকে লুণ্ঠন করেছে। লুণ্ঠন করে তারা তাদের মানে পাপের সাম্রাজ্য বা লুটের সাম্রাজ্য গড়ে তুলেছে। তো তার মানে হলো এদের সঙ্গে আমজনতার ক্ষমতার একটা বিশাল দূরত্ব তৈরি হয়েছিল, এবং এই দূরত্বকে অতিক্রম করা খুব কঠিন হয়ে গেছিল। তার সঙ্গে সঙ্গে একটা নেক্সাস, একটা যুগলবন্দি একটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে আমলাতন্ত্র, সামরিক বাহিনীর একটি অংশ, এবং আপনার কি বলে এই যে অলিগার্ক যারা, তারা, এবং আওয়ামী লীগের খুব উচ্চ পর্যায়ের নেতা, এবং প্র্যাকটিক্যালি একটা পরিবার, এই সব মিলে জিনিসটা হয়ে গেছিল। এই কারণে আপনার এই 16 বছর তাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বারবার হোঁচট খেতে হয়েছে, এবং নির্যাতন নিপীড়নের মুখে খুব কিছু একটা আদায় করা যায় নাই, সুষ্ঠু একটা নির্বাচন পর্যন্ত আদায় করা যায় নাই। তো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনার এইটা গলব্রেথের একটা থিওরি আছে, হার্ভার্ডের প্রফেসর, সেটাকে বলা হয় থিওরি অফ কাউন্টারভেইলিং পাওয়ার। অর্থাৎ এক শক্তির বিরুদ্ধে আরেকটা শক্তি থাকতে হবে, মালিকের বিরুদ্ধে শ্রমিকের একটা শক্তি থাকতে হবে, তা না হলে ভারসাম্য হবে না। এবং সমাজের মধ্যে এইরকম অনেক গোষ্ঠী আছে। আমাদের দেশে কৃষকরা আছে, ক্ষুদে ব্যবসায়ীরা আছে, শিক্ষকরা আছে, বিভিন্ন পেশাজীবীরা আছে। এই সমস্ত পেশাজীবী সহ, ব্যবসায়ী সহ, পুঁজিপতি সহ, এই যে গোটা সমাজ, এইখানে বিভিন্ন গোষ্ঠীর এই বিভিন্ন পাওয়ার ব্লক, আমি এদেরকে পাওয়ার ব্লক বলছি, এবং একটা না, অনেকগুলো কিন্তু পাওয়ার ব্লক হিসেবেই তৈরি হয় নাই। ডক্টর আসদুজ্জামান, আমি অধ্যাপক মাহবুবুল্লাহর কথা প্রসঙ্গে আপনার কাছে একটা প্রশ্ন, যেটি বললেন যে আওয়ামী লীগের সময় যে অলিগার্ক গোষ্ঠীর সৃষ্টি হয়েছিল এবং তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আকার ধারণ করেছিল এস আলম, অধ্যাপক মাহবুবুল্লাহ নিজেও বলছিলেন যে 14টি বিলাসবহুল গাড়ি উদ্ধার হয়েছে। কিন্তু এর সাথে আরেকটু না বলেই নয়, যেখানে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলছেন যে লুটেরাদের থেকে দূরে থাকতে হবে, তিনি শুক্রবারও এই ধরনের বক্তব্য দিয়েছেন, এবং যে ধরনের অভিযোগ কিছু কিছু এর মধ্যে বিএনপির বিরুদ্ধে আসছে সেই বিষয়ে তিনি সতর্ক করে দিয়েছেন। এই যে 14টি গাড়ি এস আলমের বিলাসবহুল গাড়ি সরিয়ে ফেলা হলো, তার নেতৃত্বে ছিল বিএনপির স্থানীয় পর্যায়ের কিছু নেতা। এই বিষয়টিকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? মানে এখন কি আমরা বলবো যে এস আলমদের মতন ভয়ঙ্কর দানবদের সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের সময়, তারাই আবার বিএনপির নেতা কর্মীদের মাধ্যমে বাঁচার চেষ্টা করছে, অথবা তাদেরকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনি যে কথাটা বলছেন সেটা এক ধরনের রিয়ালিটিটা এই কারণে, মুক্তিযুদ্ধের পরে এমন কিছু লোকজন ছিল যারা মুক্তিযুদ্ধ করেনি, তারা কিন্তু দেখবেন ঠিক 16 ডিসেম্বরের পরপরই তারা মহা মুক্তিযোদ্ধা সেজে গেছেন। এটা সত্য যে আমরা অনেককেই মিটিংয়ে দেখিনি, মিছিলে দেখিনি, তাদের নামে কোনো মামলা ছিল না, কারাবাস ছিল না, কিছুই ছিল না, এবং অনেককেই এখন তাদের নতুন নতুন মুখ আমরা দেখছি, এবং এটা তো ভেরি ডিফিকাল্ট যে আমার পক্ষে, নেতৃবৃন্দের পক্ষে মানে তাদেরকে আইডেন্টিফাই করা। তবে আমাদের পার্টির তরফ থেকে খুব ক্যাটেগরিক্যালি আমি যদি বলতে চাই, ঠিক শেখ হাসিনার পতনের আগে তো আমাদের বেশ কিছু নেতৃবৃন্দ মানে কারাগার ছিলেন, আমরা যারা কিছু লোকজন যারা আমরা মোটামুটি গ্রেপ্তার এড়িয়ে ছিলাম এবং পার্টির বিভিন্ন কাজের সমন্বয়ের মধ্যে ছিলাম। তো তখন আমাকে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আমাকে নির্দেশ দিলেন টু টেক ওভার দ্য কন্ট্রোল অফ দ্য পার্টি অফিস, এবং অ্যাকর্ডিংলি আমি পার্টি অফিসের যে পার্টি অফিস পুনরুদ্ধার করলাম। আপনি জানেন যে অত্যন্ত অবৈধভাবেই বেআইনিভাবে আমাদের পার্টি অফিস তালাও লাগিয়ে দিয়েছিল। আচ্ছা, যাই হোক, এবং অনেক অন্যায় কাজও করেছে এডিবি হারুন। এখন এরপরে আমরা আমাকে পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান খুব ক্যাটেগরিক্যালি সিদ্ধান্ত নেন ঠিক 5 তারিখেই
যে সমস্ত জেলাগুলোতে জানিয়ে দিতে হবে যাতে এই তথাকথিত নয়া মুক্তিযোদ্ধারা যাতে দলের মধ্যে অনুপ্রবেশ করতে না পারে, তাই না, যে অভিযোগগুলো তুললেন, এবং মোটামুটি একটা অভ্যুত্থান বিপ্লবের পরে যে সমস্ত কিছু অপকর্ম সংগঠিত হওয়ার একটা মানে ফাঁক ফোকর থাকে, সেগুলো যাতে বন্ধ থাকে। আমি প্রায় নিজের দায়িত্বে প্রায় মোর দেন মানে আপনার 28 থেকে মানে 30-32টি জেলাতে আমি নিজে কথা বলেছি নেতৃবৃন্দের সাথে। বাকিরা মানে আমি থেকে অন্যদেরকে দিয়ে কথা বলিয়েছি, অ্যাডভাইস ছিল। এবং পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান ক্যাটেগরিক্যালি বিভিন্ন সময় বিবৃতি দিয়েছেন, বিভিন্ন সময় বিবৃতি দিয়ে জানিয়েছেন। এবং আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে তথাকথিত আদালত এই কারণে বলবো যে পৃথিবীর কোনো আদালত একটি গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক নেতার বক্তব্য বিবৃতিতে নিষেধাজ্ঞা প্রকাশ করে, এটা তো গণতান্ত্রিক বিধি ব্যবস্থা যেটা চলে না, কিন্তু বাংলাদেশের হাইকোর্ট সেটা দিয়েছিল। তো আমি একটা প্রেস কনফারেন্স করে ঠিক মানে ইমিডিয়েট মানে ফলো আউট অফ দ্য শেখ হাসিনা রেজিম, তখন আমি মিডিয়ার লোকদেরকে বললাম যে হোয়াই ইউ আর ওভিং দিস আপনার মানে ইলিগাল ডিসিশন অফ দ্য হাইকোর্ট। এবং আমি খুবই মানে খুশি হয়েছি যে পরবর্তীতে হাইকোর্টে তো অনেক পরে এটা হলো মানে বাতিল করা হলো, কিন্তু তার আগেই মিডিয়া কিন্তু জনাব তারেক রহমানের বিবৃতি প্রচার করলে, ইনক্লুডিং বাংলাদেশ সংবাদ সংস্থা, এবং আমাকে তারা লিঙ্কও পাঠালো। আচ্ছা, এখন আমি যদি দেখি যে আমাদের দলের তরফ থেকে তো এই সতর্কতাটা ছিল, আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দ তারা এটার জন্য মানে সর্বাত্মক চেষ্টাও করেছেন, এবং আমরা কিন্তু অনেকের বিরুদ্ধে খুব পিউনিটিভ মেজারও নিয়েছি, এমন না যে নেইনি তা না। খোদ আমার নিজের এলাকাতে আমার গ্রামের যে ঘটনাগুলো টুকটাক ঘটনা মানে ঘটার চেষ্টা করছে, সেখানেও কিন্তু আমি তাৎক্ষণিকভাবে কিন্তু আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যানকে আমি জানিয়েছি, জানাবার পরে সাথে সাথে সিদ্ধান্ত হয়েছে যে স্ট্রেট এক্সপেল করে দেন তাদেরকে। আচ্ছা, আমরা দিয়েছি। একটা কথা হচ্ছে যদি আমরা যদি বলতাম যে না মানে এগুলোর সাথে আমাদের সংস্রব নাই, যেটা আওয়ামী লীগ আমলে একেবারে যেটা বলে একটা ডিনায়াল অ্যাটিটিউড থাকতো, আমরা বলেছি আমরা দেখার পর যদি দেখি যে মিনিমাম সংশ্লেষ কোনো দলে আমাদের দলের সাথে যদি কারো থেকে থাকে, সেটা যে লেভেলই হোক না কেন, ইউজুয়ালি খুব নিচের লেভেলই মানে ঘটনাগুলো ঘটেছে, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছি। আপনি অনেককে ভবিষ্যৎ করা হয়েছে। হ্যাঁ, ইয়েস, আপনি এস আলম সাহেবের কথা বলেছেন। আপনার এই টিভি চ্যানেলে প্রবাবলি ওটার পরে আর আমাকে আর ডাকা হয়নি এই ইটিভিতে। আমি সরাসরি আপনার এই যখন ইটিভিতে মানে কন্ট্রোলটা ছিল এস আলমের, তার চ্যানেলে বসি তার লুটপাট, তার ব্যাংক দখল করা আমি তুলে ধরেছি, এবং আমি বলেছি যে পৃথিবীর ইতিহাসে একদিনে 7টা ব্যাংকের মালিকানা পরিবর্তন করে এক ব্যক্তির হাতে বা একটা পরিবারের হাতে চলে যাওয়ার নজির আছে কিনা, এবং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে। বেসিক্যালি এটার পেছনে ছিল মানে আপনার যেটা প্রফেসর মাহবুবুল্লাহ সাহেব বলেছেন যে একটি পরিবার, অর্থাৎ শেখ হাসিনার পরিবার, তাই না? তো এই কথাগুলো তো বিএনপির এই সৎসাহস বলার সৎসাহস তখনও ছিল, তখন আমরা রেজিমকে ভয় পাইনি, কিন্তু তখন স্ট্রেট বলেছি, আমি বলেছি, এর পরে বহুবার বলেছি। এখনো আমাদের খুব এই ব্যাপারে শেখ হাসিনার ভাষায় তথাকথিত জিরো টলারেন্সের কথা বলবো না। আজকে একটা স্বৈরাচার যে প্রলম্বিত, একটা স্বৈরাচার শাসন যে প্রলম্বিত হয়, শুধুই কি আপনার একটা রাজনৈতিক কতিপয় লোকজনের জন্য? এর সাথে পুলিশ থাকে, এর সাথে আর্মি থাকে, গোয়েন্দা সংস্থা থাকে। এই 15 বছর ধরেই তো একটা নেক্সাস, 15 বছর ধরে তো একটা নেক্সাস ছিল। এরা যুগলবন্দী অবস্থায় তারা মানে পুলিশকে নিজেরা দুর্নীতি করেছে, পুলিশকে দুর্নীতিগ্রস্ত করেছে। ফিলিংসটা হচ্ছে এটা, এই যেটা তারা ছড়িয়ে দিতে চেয়েছে, আমি বাঁচলে তোমরা বাঁচবা, আমাকে রক্ষা না করলে তোমরা কিন্তু মানে রক্ষা পাবা না, যেটা আমরা পুলিশের ক্ষেত্রে দেখেছি। স্টিল এখন পর্যন্ত বহু পুলিশ কিন্তু নৈতিক ক্ষমতা হারিয়ে ফেলেছে, তারা মানে কাজে বোধে যোগ দেয়নি। আর যারা যোগ দিয়েছেন তাদের মধ্যে এক ধরনের শৈথিল্য তো আমরা দেখতে পাচ্ছি, মানে এটা সত্য কথা। মিডিয়ার ব্যাপারে আমরা যদি দেখি, মিডিয়ার একজন সম্পাদককে প্রেস ক্লাবের প্রেসিডেন্ট অফ সেক্রেটারি শ্যামল দত্ত, তাকে কেন সীমান্ত দিয়ে পালিয়ে যেতে হবে? কেন মিডিয়ার লোককে বলতে হবে যে আমরা আপনার সরকার প্রধানকে কেন বলতে হবে আমরা আপনার পাশে আছি, যখন সরকার গুলি করে মানুষ মারছে, জুলুম করছে, তাই না, বিরোধী মতকে দমন করছে, তখন কেন সেই কথিত আপনার ওই যে ইন্ডিয়াতে একটা শব্দ আছে গদি মিডিয়া বলে, মানে গদি মিডিয়া, গদি মানে মোদির সাথে মিলিয়ে বলতো গদি, নট গদি মিডিয়া, মানে গদি মানে কুরসি না, ইটস এ গদি মিডিয়া, মানে মোদির সাথে মিলিয়ে বলতো। আমাদের দেশে তো একটা চাটা মিডিয়া, শেখ মুজিবুর রহমান বলতো চাটার দল বলতো না শেখ মুজিবুর রহমান, সে একটা চাটা মিডিয়া তো তৈরি হয়ে গেছিল বাংলাদেশে। ইনফ্যাক্ট আমরা যেটা চাই যে আমরা চাটা মিডিয়া চাই না, আমি এটা চাই না যে বিএনপি ক্ষমতা আসলে এন্টায়ার মিডিয়া
বিএনপির গুণ কীর্তন করবে, খালেদা জিয়া গুণ কীর্তন করবে, তারেক রহমানের গুণ কীর্তন করবে, আমাদের কোনো সমালোচনা থাকবে না তা মনে করি। আমরা তো এটা চাই না যে বিএনপির পুলিশ হয়ে যাক, বিএনপির প্রশাসন হয়ে যাক, তাই না? এবং রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা হলো বিএনপির নির্দেশ, অর্থাৎ বিএনপি সরকারের নির্দেশে আয়নাঘরের জায়গায় আবার আরেকটা ঘর তৈরি হোক, এটা আমরা চাই না। আমরা চাই এটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র চাই, একটা জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা চাই, তাই না? সেজন্য কিন্তু ঠিক আওয়ামী লীগ যে দুষ্কর্মগুলো করেছে সেই দুষ্কর্মগুলোর আপনার আবার রিপিট হোক, এটা তো নিশ্চয়ই আমরা চাই, কেউ চায় না, কেউ চাই না, আমরা চাই। সেই জন্য আপনি যে মিডিয়ার কথা যেটা বলছেন, আমরা চাই কোনো স্বৈরাচারের সহযোগী হওয়ার দায়িত্ব না পুলিশের, না সেনাবাহিনীর কোনো অংশের বা গোয়েন্দা সংস্থার, না মিডিয়ার, এমনকি কোনো মানে এস আলমের মতো ব্যবসায়ী গ্রুপের। এই দেশে আমরা কি দেখি নাই? এই দেশে কিছু কতিপয় ব্যবসায়ী শেখ হাসিনার প্রায় শেষকালে তারা শেখ হাসিনাকে সামনে নেচেছেন, গিয়েছেন, গান গিয়েছেন এবং বলেছেন যে আমৃত্যু আপনার পাশে থাকবো, বলেছেন মৃত্যুর পরেও পাশে থাকবে, সেই কথাও বলেছে। তো মৃত্যুর পাশেও থাকা, মৃত্যুর এখন আমরা যেটা দেখতে, মিডিয়ার কিছু লোকজনের বিরুদ্ধে আপনার কিছু কেউ আপনারা মানে আইসিটিতে হয়তো করেছেন, কি বলে মামলা টামলা করেছেন। এই যে মানে মৃত্যুর পরে থাকা যে সমস্ত আপনার স্বৈরাচারের দোসর যারা, কারণ স্বৈরাচার তো এমনি টিকে থাকেনি, স্বৈরাচার তো অন্যান্য সামাজিক শক্তিগুলো ছিল, তার অর্থনৈতিক শক্তি ছিল, তার মিডিয়া শক্তি ছিল, তার বাহিনীর শক্তি ছিল, তাই না? তারা তো অবশ্যই মানে আপনার মানে আইনের আওতায় অথবা বিচারের আওতায় তাদেরও আসতে হবে। একটা বিরতিতে যাব, তার আগে অধ্যাপক মাহবুবুল্লাহ এই বিষয়ে আপনার একটা ছোট্ট প্রতিক্রিয়া জানতে চাচ্ছি, যেহেতু আপনাকেও সম্ভব 10 বছর পর আমরা 21 টেলিভিশনে পাচ্ছি, প্রায় 9-10 বছর পর। এর আগে আপনি নিয়মিত এখানে আসতেন। এই যে পরিবর্তিত অবস্থা, বা আমি গণমাধ্যম হিসেবে একটা প্রতীকী অর্থে বলছি, 21 টেলিভিশনের যে প্রকৃত চেয়ারম্যান আব্দুল সালাম সাহেব আবার ফিরে আসছেন, আবার দেখা যাচ্ছে যারা একটু মুক্ত মনোভাবে কথা বলতে চান তাদের মতো মানুষকে আমরা পাওয়া যাচ্ছে। আপনার প্রতিক্রিয়া ছোট করে। না, নিঃসন্দেহে এটা তো একটা বড় পরিবর্তন, এবং এটা খুব দুঃখজনক ছিল যে সমাজের একটা বিশাল অংশের চিন্তাভাবনা বা মতের প্রতিফলন এখানে ইলেকট্রনিক মিডিয়াতে বলেন বা প্রিন্ট মিডিয়াতে বলেন সেভাবে প্রতিফলিত হতে পারেনি। পত্রিকায় লিখলেও সেখান থেকেও বলা হতো যে এটা লেখা যাবে, ওটা লেখা যাবে না, এই সব কথাবার্তা বলা হতো। একই ঘটনা আপনার ইলেকট্রনিক মিডিয়াতেও। তো আমি আশা করব যে আজকে অনেক দিন পর এসছি, এই শুভ সূচনা যেন অব্যাহত থাকে এবং ভবিষ্যতে যেন এই কাউকে ব্ল্যাকলিস্টেড না করা হয়। আমরা একটা মুক্ত মিডিয়া চাই। আমি যুক্ত করবো স্যার, আমি একটু যুক্ত করি আপনার সাথে। সেটা হচ্ছে যে আপনার ইন্ডিয়াতে ভালো সবকিছু তো আমরা নানা জায়গা থেকে নিতে পারি। ইন্ডিয়াতে কিন্তু আপনার একটা মিডিয়া রেগুলেটরি কমিশন আছে। উই শুড হ্যাভ এ মিডিয়া রেগুলেটরি কমিশন অ্যাজ ওয়েল অ্যাজ। জি, আমরা আলোচনায় ফিরবো। অধ্যাপক মাহবুবুল্লাহ, আপনার কাছেই ফিরবো। দর্শকের ছোট্ট বিরতি নিতে হচ্ছে, ফিরবো নিশ্চয়ই আবারও খুব শিগগির। আমন্ত্রণ আবারও 21 রাতে। অধ্যাপক মাহবুবুল্লাহ, আপনার কাছে আমি যে প্রশ্নটি এই মুহূর্তে করতে চাই সেটি হচ্ছে যে নিশ্চয়ই আপনারা দুজনে বলেছেন নানান চড়াই উত্রায়ের মধ্য দিয়ে বিএনপির আজকে 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। আগামীর পথ কতটা সুগম? নানান ধরনের খেলা তো চলছেই ভিতরে বাহিরে। সেই জায়গা থেকে আমরা এখন বিএনপির যে ভবিষ্যৎ চিন্তাভাবনা, সেই জায়গাটিতে দাঁড়িয়ে কি বিশ্লেষণ করবেন আপনি? না, সুগম দুর্গমের আলোচনা না করে যেটা আমরা করতে পারি, যেটা দুদিন আগে সম্ভবত তারেক রহমান বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন একটা বলেছেন যে আমরা অত্যন্ত কঠিন সময়ের মধ্যে আছি। এটা হচ্ছে তার একটা অ্যাসেসমেন্ট, তার একটা মূল্যায়ন। এবং আমি মনে করি যে এই জায়গাতে তিনি বেশ একটা মানে ম্যাচিউরিটির পরিচয় দিয়েছেন। হ্যাঁ, একটা প্রজ্ঞাবান মানুষ হিসেবে সেই পরিচয়টা দিয়েছেন। এইটুকু প্রশংসা অবশ্যই তাকে করতে হবে। তো আসলে একটা মহা অভ্যুত্থানের পর সামনের দিনগুলো কেমন হবে সেটা সম্পর্কে একেবারে সুনিশ্চিতভাবে কিছু বলা যায় না, এবং নানা ধরনের অনিশ্চয়তা, নানা ধরনের টানাপোড়েন, নানা ধরনের ক্ষমতার যেটা ষড়যন্ত্র বলেন, চক্রান্ত বলেন,
বা একটু শুদ্ধ পরিশীলিত ভাষায় বললে নানা ধরনের ম্যানুভারিং এখন কিন্তু চলছে। এবং এখনও যেটাকে বলা যায় দেশটা একটা স্থিতিশীল অবস্থায় আসেনি, এবং অনেক কিছু নিয়েই প্রশ্ন। এখন আবার দেখছি যে কিছু লোক তারা এই যে কি বলে অন্তর্বর্তীকালীন সরকার যেটা হয়েছে তার সমালোচনা করছেন, আবার কিছু লোক অন্যদের বিএনপির সমালোচনা করছেন। কতটুকু সত্য মিথ্যা জানি না। সেটা হচ্ছে জামাত ইসলামের নেতা তিনি তার কর্মীদেরকে প্রশ্ন করছেন যে বিএনপির সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখা ঠিক হবে কিনা। তো কর্মীরা জবাব দিচ্ছে ঠিক হবে না। তো তারপরে উনি বলছেন হ্যাঁ তাইলে আমরা সেটাই করব। এই যে জিনিসগুলো, তার মানে হচ্ছে পলিটিক্যাল অ্যালায়েন্স যাদেরকে নিয়ে গড়ে উঠেছিল সেই অ্যালায়েন্সের মধ্যেও একটা কিন্তু ভাঙনের সুর, নিউ রিয়ালিটিস হচ্ছে। এবং আন্দোলনটা হওয়ার শুরুতে যখন ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করলো, তখন কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা ডাক দিয়েছিলেন। সেখানে সমস্ত পলিটিক্যাল ফোর্সেস, সোশ্যাল ফোর্সেসকে উনি একটা জাতীয় ঐক্যের কথা বলেছিলেন, এবং জাতীয় ঐক্যের মাঝখানে কারা কারা, তার মধ্যে কিন্তু জামাত ইসলামের নামটা উনি উল্লেখ করেছিলেন। তো কথা হচ্ছে এখন যদি এইখানে একটা যেই ঐক্যটা সেই সময় তৈরি হয়েছিল, সেই ঐক্যের মধ্যে আবার যখন চিট ধরতে শুরু করেছে, সেই চিট ধরার যে প্রতিক্রিয়া কি হবে রাজনীতিতে এবং আমাদের এই গণতান্ত্রিক অভিযাত্রায়, সেটাও কিন্তু ভাববার বিষয় এবং একটা উদ্বেগের বিষয়, যেখানে সমঝোতা নিয়ে কাজ করা দরকার। যারা পরিবর্তন আনার জন্য সক্রিয়ভাবে কাজ করেছে, আত্মত্যাগ করেছে, যাদের নেতাকর্মীরা আহত নিহত হয়েছেন, আজকে তাদের মধ্যে এই ধরনের যে যেটাকে বলা যায় এক ধরনের অনাস্থার একটা পরিবেশ, এইটা বোধহয় এখনও সেই পরিবেশ হওয়ার মতো অবস্থা না। কারণ আমাদের অভিষ্ট যেটা ছিল, এই অভ্যুত্থানের অভিষ্ট যেটা ছিল, সেটা কিন্তু এখনও দানা বাঁধতে যথেষ্ট সময়ের প্রয়োজন, এবং সেটা এখনও দানা বাঁধেনি। এই দানা বাঁধেনি অবস্থাতে ধরেন আমরা যখন মিস্ত্রিকে দানা বাঁধাই, তার তো একটা প্রক্রিয়া এবং প্রসেস আছে, সেভাবেই কিন্তু মিস্ত্রির দানা বাঁধে। এখন সেই দানা বাঁধা অবস্থাতে যদি সেখানে পানি ঢেলে দেওয়া হয়, তাহলে সেটা তো আর কোনো দিনই দানা বাঁধবে না। তা আমার মনে হয়, আমি আমার ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠান থেকে আমাদের দেশের গণতান্ত্রিক শক্তিগুলো বা রাজনৈতিক শক্তিগুলো যারা আছে, যারা সবাই মিলে অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং শহীদের আত্মার প্রতি যথার্থ সম্মান প্রদর্শনের জন্য সেখানে একটা সমঝোতার পরিবেশ দরকার। এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার, কাদের সঙ্গে কাদের, সর্বত্র যারা এই পরিবর্তনের সঙ্গে ছিল, হ্যাঁ, নানাভাবে ছিল, রাজনৈতিক দল হিসাবে ছিল, ছাত্র হিসাবে ছিল, এবং বিভিন্ন রকম সোশ্যাল ফোর্সেস হিসাবে ছিল, সাংবাদিক হিসাবেও অনেকে ছিলেন না যে তা তো নয়, ছিল। তো এদের এখনও একে অপরের কাছ থেকে ছিটকে পড়ার মতো সময় এসছে বলে আমি মনে করি না। এবং কেউ যদি ছিটকে পড়ার চিন্তা করে, সেটা একটা অপরিণত চিন্তা হবে, এবং এই অপরিণত চিন্তার থেকে কিন্তু আমাদের দূরে থাকা উচিত। এবং আমি এটাও মনে করি যে আমরা যে প্রসেসটা শুরু করেছি স্বৈরতন্ত্রের পতনের মধ্য দিয়ে, ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে, একনায়কত্ববাদের পতনের মধ্য দিয়ে, সেটা কিন্তু অনেক দূর যেতে হবে আমাদেরকে। এই যে এখানে অলিগার্কদের কথা উঠলো, হ্যাঁ, আমরা নিঃসন্দেহে প্রাইভেট এন্টারপ্রাইজে বিশ্বাস করি, এক ধরনের পুঁজিবাদী অবস্থাতে ইয়ে করি, কিন্তু সেটা কল্যাণমুখী পুঁজিবাদ হতে হবে, এটা একটা। এবং সেইটা কিন্তু তখনই সম্ভব হবে যখন একটা সমাজে সত্যিকার অর্থে খাঁটি বুর্জোয়া তৈরি হবে। ওই যে আমি আগে ব্যারিংটন মুরের লেখার যে রেফারেন্স দিয়েছিলাম, বইয়ের যে রেফারেন্স দিয়েছিলাম, সেইখানে উনি একটা কথা স্পষ্ট করে বলেছেন, সেটা হচ্ছে নো বুর্জোয়া নো ডেমোক্রেসি। এখন এই অলিগার্কদের পরিবর্তে, লুটেরাদের পরিবর্তে একটা সাচ্চা পুঁজিবাদী শ্রেণী, যারা ঝুঁকি নেয়, যারা বিভিন্ন ধরনের ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তাদের ব্যবসা বলেন, এন্টারপ্রাইজ বলেন, শিল্প কারখানা বলেন, সেগুলিকে দাঁড়া করায়, তাদের উৎপাদিত জিনিসপত্র বিক্রি করে, এবং যারা নিয়মিত ট্যাক্স প্রদান করে,
এই চরিত্রের একটা বুর্জোয়া শ্রেণী এই দেশের জন্য দরকার। তো দুর্ভাগ্য হলো বিভিন্ন সময়ে দেখা গেছে ক্ষমতার মহল থেকে প্যাট্রোনেজ পেয়ে এদের পদস্খলন হচ্ছে এবং নানান রকম সুযোগ সুবিধা আদায় করে তারা নিজেরা স্ফীত হচ্ছেন, এবং এর ফলে কিন্তু সোসাইটির যে ইকোনমিক ডেভেলপমেন্ট যেটা হওয়ার কথা ছিল, যেভাবে হওয়ার কথা ছিল, সেটা হয় না। তো এখন আপনি দেখেন, আমি এই কথাগুলো বলার কারণ এইটা যে টাস্ক ইজ জায়গান্টিক, দি টাস্ক ইজ হিমালয়ান। হিমালয় পর্বতের শৃঙ্গে উঠতে গেলে যে সাধনা, অধ্যবসায়, পরিশ্রম, ঝুঁকি আপনাকে নিতে হয়, দেশ কিন্তু আজকে এই একটা অবস্থার মধ্যে আছে, যেটাকে তারেক রহমান বলেছে যে একটা বড় ধরনের বিপদের মধ্যে আছে বা বড় ধরনের সংকটের মধ্যে আছে, কঠিন পরীক্ষা। এবং আমাদের মনে হয় যে এখনই যেটাকে বলা হয় যে মানে যে হ্যাঁ একটা সন্তুষ্ট অবস্থাতে চলে আসার মতো বা পরিতৃপ্ত অবস্থায় চলে আসার মতো হয়েছে। আপনি এখানে আপনার ২১ টিভির কথা বলেছেন, ২১ টিভিও যে এখন যেভাবে চলছে আগামী কিছুদিন পরে সেভাবে চলতে পারবে, সেখানেও কিন্তু একটা অনিশ্চয়তা আছে। এটা আমাদেরকে বুঝতে হবে, এটা আমাদের যেন ভুলে না যাই। এক্স্যাক্টলি। আমি ডক্টর আসাদুজ্জামান, একটা প্রসঙ্গ এই ক্ষেত্রে আলোচনা না আনলেই নয়। আপনি নিজেও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টি সম্ভবত একটা পত্রিকাও আপনি সম্পাদনা করেন। সেই অভিজ্ঞতার আলোকে আমি যদি এখন ভারত প্রসঙ্গটি টানি, গত 16 বছর বা 15 বছর আমরা দেখেছি বিএনপি যথেষ্ট ধরনের চেষ্টা করেছে ভারতের আস্থা অর্জনের জায়গা থাকতে, যেহেতু এটা তো অপ্রিয় হলে সত্য কথা, ভারত যা চাইছিল তাই হচ্ছিল এদেশে, অনেকখানি সেটা বলা যেতে পারে, এটা এখন ওপেন সিক্রেট। ভবিষ্যতে বিএনপি যদি রাজনৈতিক ক্ষমতায় আসে, সেক্ষেত্রে ভারতের ভূমিকাটা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন, অথবা বিএনপির দলীয়গত জায়গা থেকে যদি আপনার বিশ্লেষণটা আমরা শুনি। ধন্যবাদ আপনাকে। আসলে আমি একটা কথা বলতে চাই, মানে প্রফেসর মাহবুব সাহেব অনেকগুলো কথা তুলেছেন, কিছু শঙ্কার কথা বলেছেন। শঙ্কা তো নিঃসন্দেহে আছে, বাট অ্যাট দ্য সেম টাইম আমি কিছু আশার কথাও বলতে চাই। সেটা হচ্ছে যে আপনার সাধারণত পলাতক স্বৈরাচার জনরোষে যারা মানে পালিয়ে যান, এই ধরনের স্বৈরাচার সাধারণত ফিরে আসে না। তাদের রাজনৈতিক পরাজয়, নৈতিক সমস্ত পরাজয় তাদের সংগঠিত হয়ে গেছে ইতিমধ্যে। সুতরাং আমি ঠিক ওইভাবে মানে আপনার মানে তাদের প্রেতাত্মারা ভর করতে পারে, নানা ফর্ম হতে পারে, সে ব্যাপারে নিশ্চয়ই আমরা মানে সজাগ থাকব। আর নতুন বাস্তবতা হচ্ছে যে শেখ হাসিনার পতনের লক্ষ্যে, তার রেজিমের পতনের লক্ষ্যে, তার ফ্যাসিবাদের পতনের লক্ষ্যে আমরা অনেক রাজনৈতিক দলগুলো, আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল তিনি একটা মানে সর্বদলীয় অ্যাপ্রোচ থেকে তিনি একটা ঐক্যের আহ্বান জানিয়েছিলেন। তো মিনওয়াইল আপনার মানে হাসিনা রেজিমের মানে পতন ঘটেছে। এখন ঠিক সেইভাবে মানে নিউ পার্সপেক্টিভ, নিউ রিয়ালিটিসটা হচ্ছে যে আপনার মানে আমাদের ঠিক ওইভাবে জোটের কোনো প্রয়োজনীয়তা নেই বটে। সুতরাং এটাকে ঠিক আমি শিথিলতা বা আমাদের মধ্যে বিভেদ সেভাবে আমি দেখব না। বলা যেতে পারে এখন যার যার রাজনীতিটা তারা নিজের সংহত করবেন, বাট অ্যাট দ্য সেম টাইম এটাও আমরা নিশ্চয়ই মাথায় রেখেছি যে আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে মানে প্রফেসর মাহবুব সাহেব যে কথাটা মানে বারবার বলেছেন, টাস্ক ইজ হিমালয়ান। নিঃসন্দেহে আমি যেটা বলতে আমি যদি এইভাবে মানে তার ছাত্র হিসেবে যদি এভাবে বলতে চাই যে আকাঙ্ক্ষাটা হচ্ছে হিমালয় সম, জনগণের আকাঙ্ক্ষাটা কিন্তু হিমালয় সম, এবং এই জনগণের হিমালয় সম আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য নিঃসন্দেহে এখানে অনেক প্রজ্ঞার ব্যাপার থাকবে, অনেক সাহসের ব্যাপার থাকবে, ধৈর্যের ব্যাপার থাকবে নিঃসন্দেহে, এবং অনেক কৌশলী হতে হবে নিঃসন্দেহে। তো এই প্রসঙ্গে আমার বক্তব্য এসেছে, এবং আমরা আশা করি যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ তারা জাতি যে একটা মহা মানে সন্ধিক্ষণে পড়েছে, এটা তারা মোকাবেলা করতে সক্ষম হবেন আমি বিশ্বাস করি। আপনি যেটা ভারত প্রসঙ্গে যে কথাটা বলেছেন, ভারতকে করা মানে ভারতকে জয় করার বিএনপির কোনো টার্গেট নাই। আমরা ভারতকে সবসময় একটা মেসেজ দিতে চেয়েছি, বার্তা দিতে চেয়েছি, বাংলাদেশ কেন্দ্রিক তাদের যে পররাষ্ট্রনীতি এটা তাদের বদলাতে হবে। তারা যেটা বারবার বুঝতে ফেল করেছে, 75ও তারা বুঝতে ফেল করেছে, 90তেও তারা বুঝতে ফেল করেছে, তাদের বোঝার কিন্তু কিছু ব্যর্থতা আছে, কিছু সংকটও আছে। এবারও যে জনগণ পুরোটাই আপনার মানে শেখ হাসিনার প্রতি মানে বিরূপ হয়ে গেছে, তার রেজিমের পরিবর্তন চাচ্ছে, এটা ইন্ডিয়ান অথরিটি মানে ইন্ডিয়ার শাসন ক্ষমতা যারা আছেন তাদের বোধহয়
তারা বুঝতে সক্ষম হননি। এবং এটা বুঝতে হবে যে বাংলাদেশের ছাত্র জনতার বিজয় বা এই আন্দোলনে কিন্তু এই অনেক দিন পরে, আমরা যখন ছাত্র ছিলাম একসঙ্গে কোরিয়াতে যখন আপনার রাস্তায় যখন আন্দোলন হয়েছে, আমরা বাংলাদেশ থেকে সমর্থন করেছি, মানে বাংলাদেশ ছাত্র সমাজ, আমরা সে আন্দোলন সংহতি প্রকাশ করেছি। ভিয়েতনাম যুদ্ধের সময় আমরা আপনার মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে ওখানকার ছাত্রদের যে আন্দোলন, সেটার বিরোধিতা আমরা করেছি। অনেক ক্ষেত্রে একটা আন্তর্জাতিক সংহতি থাকে। এবং এবার যেটা প্রথমবার অনেক বছর পরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বেলা একটা আন্তর্জাতিক সংহতি নানা রাষ্ট্রের নানা সম্প্রদায়ের ছিল। এই অনেক দিন পরে বাংলাদেশের এবার যে গণতান্ত্রিক যে আন্দোলনটা হলো, ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানটা সূচিত হলো, এই প্রক্রিয়াটার মধ্য দিয়ে বাংলাদেশের পক্ষে বিভিন্ন রাষ্ট্রে ইনক্লুডিং ইন্ডিয়াতে, সেখানেও কিন্তু বাংলাদেশের ছাত্র জনতার পক্ষে সেখানকার মানুষও কিন্তু গলা মিলিয়েছেন, আওয়াজ তুলেছেন। এটা হচ্ছে একটা বড় ধরনের বাস্তবতা। এবং ইন্ডিয়ান প্রশাসন, মানে ভারতের শাসক বর্গ যারা আছেন, তাদের সেটাও বুঝতে হবে। সুতরাং এখানে হাসিনার সাথে সম্পর্ক বা বিশেষ দলের সাথে সম্পর্ক, বিশেষ নেতার সাথে সম্পর্ক, দিস ইজ নট ইম্পর্টেন্ট। ভারত আমাদের একটা মানে নিকটতম প্রতিবেশী রাষ্ট্র, তার সাথে তো নিঃসন্দেহে আমরা একটা মানে মৈত্রীর সম্পর্ক আমরা নিঃসন্দেহে রাখতে চাই, সেটা পারস্পরিক মর্যাদার ভিত্তিতে এবং বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে। আমরা নিঃসন্দেহে ভারতকে এই মেসেজটা আমাদের দলের তরফ থেকে দিতে চাই, ভারতের ইন্টিগ্রিটি, ভারতের স্বার্থ কোনো ক্ষেত্রেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের জন্য তার মানে হুমকি নয়, নিঃসন্দেহে হুমকি নয়। বাট এট দ্য সেম টাইম উইল এক্সপেক্ট টু, আমরা যেটা এক্সপেক্ট করব ভারতের কাছ থেকে, আমাদের জাতীয় স্বার্থেও তারা এমন কোনো প্রতিবন্ধক হিসেবে তারা কোনো কাজ করবেন না। দ্যাটস ইট। আমাদের সভরেনিটি বলেন, আমাদের সিকিউরিটি বলেন, কোনো ক্ষেত্রে যাতে আমরা যেমন থ্রেট ফিল করতে চাই না, এবং অ্যাজ ওয়েল আমাদের তরফ থেকে ভারত কোনো থ্রেট ফিল করুক, সেটাও হবে না। এই ব্যাপারে আমাদের তরফ থেকে কমপ্লিট মানে আমাদের অ্যাসুরেন্স আছে, এবং আমরা এক্সপেক্ট করব যে ভারত একেবারেই রেসিপ্রোকালি তারাও আমাদের সাথে একই অ্যাটিটিউড প্রদর্শন করবেন, এবং তাতে করে দুদেশের জনগণের সাথে যে সম্পর্ক বন্ধনটা, মৈত্রীটা আরো বাড়বে। মাহবুবুল্লাহ, আমরা আন্তর্জাতিক ষড়যন্ত্র তো দেখছি নানান ক্ষেত্রে, আবারও কি নতুন করে কোনো ষড়যন্ত্র আসতে পারে বিএনপির উপরে? বিএনপি তো বরাবর ষড়যন্ত্রের মধ্যেই ছিল, ষড়যন্ত্রের শিকার ছিল, ষড়যন্ত্রের মধ্যে ছিলাম, ষড়যন্ত্রের মধ্যে মানে ষড়যন্ত্রকারীদের আমরা বুঝে নিয়েছি, বুঝি। কাজে আরো ষড়যন্ত্র হবে না সামনে, এটা মনে করে যদি আমরা মানে চুপ করে বসে থাকি বা খেয়াল না রাখি, প্রস্তুতি না রাখি, হ্যাঁ, সেটা হবে খুব বিপজ্জনক। তো এখানে ভারত প্রসঙ্গে যে কথাটা এসছে, অ্যাকচুয়ালি বিপদটা ওই ভারতের কাছ থেকে, দিল্লির কাছ থেকেই আসবে। এবং খোলাখুলি কথাবার্তাটা একটু বলার দরকার। সেটা হলো, আমি ওনার মতো ভারতকে নিয়ে পেপ টক করতে চাই না। হ্যাঁ, তুমি ভালো হয়ে যাও, তুমি আমার স্বার্থ দেখো, আমি তোমার স্বার্থ দেখবো, আমাকে, হ্যাঁ, আপনি ফরেন মিনিস্টার হিসেবে বলছেন, এখন আমি তো আমজনতার পক্ষ থেকে বলছি। আমজনতা হিসেবে আমি যা বুঝি সেটা বলছি। এখানে একটু ইতিহাসের পেছনে যেতে হয়। 1975 সালের পরে জিয়াউর রহমান যখন, আজকে যেহেতু বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী, শহীদ জিয়ার নামটা কিন্তু আমাদেরকে পরম শ্রদ্ধা ভরে গ্রহণ করতে হবে, স্মরণ করতে হবে। তো তিনি তখন রাষ্ট্রের দায়িত্বে, কখনো ডেপুটি চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, কখনো রাষ্ট্রপতি হিসেবে, প্রেসিডেন্ট হিসেবে, তো তখন এই কাদের সিদ্দিকীর নেতৃত্বে একদল লোক ভারতে গিয়েছিল, এবং ভারতে গিয়ে তারা সংগঠিত হয়ে রয়ের সমর্থনে এবং তাদের দ্বারা সশস্ত্র হয়ে তারা আমাদের সীমান্ত এলাকায় বিভিন্ন জায়গায় তারা আক্রমণ করছিল, সীমান্ত ফাঁড়িগুলো দখল করছিল, নানা জায়গায় আগুন জ্বালিয়ে দিচ্ছিল, এই ধরনের কাণ্ড কারখানা শুরু করেছিল। এবং এ থেকে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে, রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে একটা শঙ্কার সৃষ্টি হয়। তখন আমি বলতে পারি, এটা আমি একেবারে হিসেবে বলতে পারি, সেটা হচ্ছে তখন পররাষ্ট্র সচিব ছিলেন তাবারক হোসেন সাহেব, এবং তিনি আজকে আর বেঁচে নাই। এই তাবারক হোসেন সাহেব আমাকে বলেছেন যে সেই সময় জিয়াউর রহমান সাহেব তাবারক হোসেন সাহেবকে নির্দেশ দিয়েছেন যে দেশের যা অবস্থা, দেশের নিরাপত্তা পরিস্থিতি এবং যেভাবে দেশ আক্রান্ত হচ্ছে, এই অবস্থায় আমাদেরকে উত্তরের বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে হবে। এই উত্তরের বন্ধু বলতে তিনি বুঝিয়েছেন যে চীনের কথা, এবং তিনি কিন্তু চীনের সঙ্গে সেই সময় খুব গভীর একটা সম্পর্ক তৈরি করেছিলেন, এবং জিয়াউর রহমান সাহেবকে চীনে
যেইভাবে সংবর্ধনা জানানো হয়েছিল সেটা একটা বিশাল ঐতিহাসিক ঘটনা। তো কথাটা হচ্ছে আপনাকে আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে শুধু আপনি একা পারবেন না, আপনারও কিছু মিত্র শক্তির প্রয়োজন হবে, বন্ধু শক্তির প্রয়োজন হবে। এখনকার কনটেক্সটে আপনার আন্তর্জাতিক মিত্র কারা সেটা নির্ধারণ করতে হবে, আবার আন্তর্জাতিকভাবে কারা শত্রু হতে পারেন সেটাও নির্ধারণ করতে হবে। কথায় কথায় বলা হয় যে রাষ্ট্র যখন থাকে, একসময় বলা হতো না যে বাংলাদেশের কোনো কি বলে বিদেশে বাংলাদেশের কোনো শত্রু নেই, সবাই মিত্র, না এই ধরনের একটা কথা বলা হতো, তো সবই বন্ধু। আসলে যখনই আপনি রাষ্ট্রীয় সত্তা নিয়ে দাঁড়ান তখনই কিন্তু আপনার শত্রু তৈরি হয়ে যায়। একটা ভিন্ন রাষ্ট্র তখন তার সঙ্গে স্বার্থের সংঘাত হওয়াটা অনিবার্য হয়। রাষ্ট্রের যেটাকে বলা হয় ন্যাচারাল বন্ধু হয় না, হ্যাঁ, যে বন্ধুটা হয় সেটা হলো স্বার্থের বন্ধু হয়। কাজেই এইতে আমাদেরকে বুঝতে হবে। আর একটা কথা আছে যে কুকুরের নেজ কখনো সোজা হয় না, চোঙার মধ্যে ভরতে পারলে লেজটা সোজা থাকে, আর চোঙাটা বের করে দিলেই লেজটা আবার বাঁকা হয়ে যায়। তা আজকের পরিস্থিতিতে আমি যা দেখছি এবং শেখ হাসিনাকে যেভাবে তারা ব্যবহার করছে এবং সেখান থেকে নানা ধরনের ডিস্ট্রাকটিভ মানে আহ্বান জানানো হচ্ছে ধ্বংসাত্মক বিভিন্ন কাজকর্মের, তাতে মনে হচ্ছে যে কুকুরের নেজ সোজা হয় নাই। চোঙায় ভরতে হবে, হ্যাঁ, তাহলে অ্যাটলিস্ট চোঙায় ভরে রাখতে হবে। সেটাই করেন। আমরা শেষ পর্যায়ে আমরা শেষ করব। অনেক ধন্যবাদ অধ্যাপক মাহবুবুল্লাহ, ধন্যবাদ অধ্যাপক ডক্টর আসাদুজ্জামান রিপন। দর্শক, এই ছিল আজকের আলোচনা। নিশ্চয়ই দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বিএনপি তার দায়িত্বশীল ভূমিকা আগামী দিনেও রাখবে, এটুকু প্রত্যাশা আমরা দলটির প্রতিষ্ঠা বার্ষিকীতে করতেই পারি। শুভরাত্রি, ভালো থাকুন সবাই।